আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোকসানা রুকু বলছি, একজন সাধারণ 35 প্রত্যাশী। যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড, লাইট সব কিছু ঠিক আছে কিনা। প্রায় 19 জনের মতো আমাকে দেখতে পাচ্ছেন। একটু কেউ একজন কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কেউ জানাবেন। আচ্ছা, যাই হোক, আমি বেশি সময় নিব না। তো আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আসলে কী বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো ইতিমধ্যে আপনারা সবাই অনেকেই জানেন যে 17 তারিখে শাহবাগের যে জাতীয় জাদুঘর, সেখানে দুপুর 2টার সময় একটা শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়েছিল। তো সেটার স্থান পরিবর্তন হয়েছে, সেটা এখন রাজু ভাস্কর্যের পাদদেশে সেই সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর 2টায় শুরু হবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা একটু আর্লি যোগ দান করার চেষ্টা করবেন। আর বয়স বৃদ্ধি কেন দরকার চাকরিতে, এটা নিয়ে আসলে যৌক্তিকতা নিয়ে বলতে গেলে নতুন করে আর বলার কি আছে। সবাই অনেকেই জানেন যে আসলে এখন আমরা একটা প্রজন্ম যেটা দীর্ঘদিন যাবৎ এই চাকরি সংক্রান্ত যে ধরনের দুর্নীতিগুলো হয়েছিল, তার মধ্যে কোটা ছিল, তারপর ঘুষ দুর্নীতি ছিল, ঠিকমতো সার্কুলার হতো না, তদবির ছিল বিভিন্ন রকম, যাদের কোনো ধরনের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা ছিল না, মামা চাচা ছিল না, কোটা ছিল না, বিভিন্ন টাকা পয়সা ছিল না ঘুষ দেওয়ার মতো, তারা আসলে এই বিশাল একটা বৈষম্যের শিকার হয়। তো এই সকল বৈষম্য দূর করার জন্যই মূলত আসলে দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলে আসতেছিল। প্রায় 12 বছর ধরে আন্দোলনটা হচ্ছিল, কিন্তু কোনো সফলতার মুখ দেখে নেই। বিভিন্নভাবে আশ্বাস দিয়েও আসলে জিনিসটাকে খুব গড়িমসি করা হয়েছে, ডিলে করা হয়েছে এবং আমরা যেটা জেনেছি যে আসলে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা আসলে সফলতার মুখ দেখেনি। তবে এখন হচ্ছে উপযুক্ত সময়। অনেকে বলে যে রাজনৈতিক অস্থিরতা প্লাস হচ্ছে দেশটা এখনও স্থিতিশীল অবস্থায় নাই, এখন কেন এই বিষয়টা নিয়ে সমাবেশ দেওয়া হচ্ছে বা এই বিষয়টা নিয়ে আবার কেন। আসলে একটা কথা বলি শোনেন, যেহেতু চাকরিটা আসলে আপনি পড়াশোনা করেছেন 27-28 বছর ধরে, আপনি মানে টাকা পয়সা খরচ করে, নিজের শ্রম মেধা খরচ করে আপনি একটা সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন। আপনি অবশ্যই চাইবেন যে নিজেকে একটু যাচাই করার জন্য যে আসলে আমি যে মেধাটা অর্জন করলাম বা আমি যে টপিক্সে বা যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি শিক্ষাগত যোগ্যতা অর্জন করলাম, সেটা দিয়ে আমি দেশকে কিছু একটা সার্ভিস দিব বা আমি দেশের জনগণের জন্য বা আমার নিজের জন্য আমি কিছু একটা করব, এটা সবাই চাই। কিন্তু যখন আপনার একটা বয়স এখানে বাধা হয়ে যায়, যে আপনার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনি বয়সের বাধার কারণে আপনি এই সার্ভিসটা দিতে পারছেন না, তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছেন, আপনি আসলে কোনো দিকে মুভ করতে পারছেন না। আর এখন এই 30 বছর একটা মানে স্ট্যান্ডার্ড লিমিট ধরার কারণে কিন্তু কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান, বেসরকারি কোনো প্রতিষ্ঠানও কিন্তু একটা ক্যান্ডিডেটকে কিন্তু মানে 30-এর পরে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো মানে অনেক সার্কুলার এরকম কিন্তু মেনশন করে দেওয়াই থাকে যে 27 থেকে 28 বছর বা 24 বছর পর্যন্ত এরকম মেনশন করে দেওয়াই থাকে এজ লিমিটটা। তো এই ক্ষেত্রে যারা 30 ওভার হয়ে গেছে, 31 বছর বা 32 বছর বয়স যাদের, তারা কি ক্যাপাবল না? তারা কি চাকরি পাওয়ার যোগ্য না? তারা যে এতদিন ধরে পড়াশোনা করলো, তাদের কি মেধা শূন্য হয়ে গেছে? আর একটা গবেষণায় দেখা গেছে যে একটা মানুষের মেধা কতদূর পর্যন্ত, কত বয়স পর্যন্ত থাকে, এই মেধা এই
সময় বয়সটা আসলে যে মানে আপনার যোগ্যতাটাকে, আপনার মেধাটাকে যে থামিয়ে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাকে নিজেকে বলতে হবে। এটা যদি আপনি ঘরে বসে থাকেন, আপনি যদি প্রতিবাদ না করেন, যেমন কোটা নিয়ে আপনারা সবাই প্রতিবাদ করেছেন, সবাই মাঠে আসছেন, জিনিসটা আপনার রেজাল্ট আপনার সামনে সাকসেস হয়েছে জিনিসটা। কিন্তু এই যে বয়স বৃদ্ধিটা বর্তমান প্রেক্ষাপট থেকে দেখেন, করোনাকালীন টাইমে কিন্তু অনেকের বয়স চলে গেছে, কিন্তু এই যে আপনার যাদের 27-28 বছর বয়স ছিল তাদের কিন্তু তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত। যাদের যখন হচ্ছে আপনার সার্কুলার পরবর্তীতে যখন দিল, যখন হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বয়সটা যখন কমিয়ে দিয়ে সার্কুলারগুলো দিচ্ছিল, তখন কিন্তু লাভবান কারা হয়েছে? যাদের 30 হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু লাভবান হয়েছে। যাদের 27-28 তারা কিন্তু কোনো ধরনের কোনো সুবিধা পায়নি। এই ক্ষেত্রে কিন্তু বৈষম্য হয়েছে, চরমভাবে একটা বৈষম্য হয়েছে। তো তোমরা কেন প্রতিবাদ করো না? তোমরা কেন আসলে আসো না সমাবেশে, বা কেন তোমরা হচ্ছে কথা বলো না? তো তোমাদের আসলে কি মনে হচ্ছে যে আর এখন সবচেয়ে বড় কথা যে সবাই কিন্তু এই জিনিসটা আন্দাজ করতে পারছো যে এখন দেশটা কিন্তু স্থিতিশীল অবস্থায় না। এই অবস্থায় কিন্তু সার্কুলারও হবে না, কিন্তু তোমার বয়সটা কি থেমে থাকবে? তোমার বয়সটা কিন্তু চলেই যাচ্ছে। তো যাই হোক, আসলে বকবক করে আসলে কোনো লাভ নাই, কারণ অনেকেই জানো যে এই বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলনটা আসলে কেন সাকসেস হয় নাই। তো এখন একটা মোক্ষম সুযোগ, এই সুযোগেই হচ্ছে আমাদেরকে কাজে লাগাতে হবে। যারা বিগত সময়গুলোতে প্রচুর শ্রম দিয়েছো, মামলা হামলা, পুলিশের হয়রানি থেকে শুরু করে অনেক ধরনের নির্যাতন সহ্য করেছো, প্লিজ তোমরা এখন মানে এই কিছুদিন আরেকটু সময় দাও, দেখো যে জিনিসটা কিন্তু সফলতার মুখ দেখবে। কারণ এখন আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, উনি কিন্তু বিভিন্ন মানুষের দাবি দেওয়া বা আন্দোলনের প্রেক্ষিতে যে আবদারগুলো, সেগুলো কিন্তু উনি পূরণ করছে। তো এটা ওনাকে বুঝাইতে হবে, আমাদেরকে মাঠে এসে, আমাদেরকে সমাবেশের মাধ্যমে নিজের কথাগুলো বলতে হবে যে আসলে চাকরির সেক্টরটা, যেটা প্রত্যেক জায়গায় কিন্তু সংস্কার হচ্ছে, কিন্তু এই যে চাকরির সেক্টরটা, এটাতে কিন্তু বিশাল দুর্নীতি মানে গ্রাস করে আছে। এই জায়গাটাতে যে সকল দুর্নীতিগুলো বর্তমানে আছে, সেগুলো নিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে, তথ্য উপস্থাপন করতে হবে যে আসলে এই জায়গাটা সবার আগে হচ্ছে সংস্কার দরকার। কারণ এখানে কিন্তু বয়স থেমে থাকছে না, বয়স কিন্তু অলরেডি রানিং। তো সুতরাং এই সময়টা এই জিনিসটা বলতে হবে। আর বিশ্বের কোনো দেশেই কিন্তু এই 30 বছরের শৃঙ্খল কিন্তু নাই, 30 বছরে কিন্তু কারো মেধা আটকে দেওয়া নাই। আপনারা একটু গুগল করে দেখবেন, আপনারা একটু পড়াশোনা করে দেখবেন যে কোনো দেশেই কিন্তু এই বয়সের বেড়াজাল নেই। আর বয়স দিয়ে যদি যোগ্যতার পরিমাপ করা যেত, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এত বছর বয়সে কিন্তু এই পদে আসার মতো, কিন্তু তাহলে ওনাকে যদি আটকে দেওয়া হতো, উনি কিন্তু নিজের মেধাটা, নিজের যোগ্যতাটা কিন্তু প্রমাণ করার সুযোগ পেতেন না। সুতরাং কোনো সেক্টরে, কোনো জায়গাটাই হচ্ছে বয়স দিয়ে আসলে আটকানো উচিত না। তো যারা আসলে মনে প্রাণে চাচ্ছেন যে বয়স বৃদ্ধি জরুরি, বয়স বৃদ্ধির দরকার, তারা অবশ্যই আগামীকালকে সমাবেশে আপনারা যোগদান করবেন। আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না। আর কেউ যদি লাইভে জয়েন হতে চান, তাহলে জয়েন হতে পারবেন আমার সাথে। কে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে কালকে আসবেন একটু জানাবেন, তাহলে দেখা যাবে যে বাকিরাও ইন্সপায়ার হবে আসার জন্য। বিভিন্ন গ্রুপে, বিভিন্ন চাকরির যে গ্রুপগুলোতে আছে, বিভিন্ন চাকরির গ্রুপগুলোতে আপনারা এই ইনফরমেশনটা একটু শেয়ার করে দিবেন যে স্থান পরিবর্তন হয়েছে। আগামীকালকে যেটা শাহবাগে হওয়ার কথা ছিল, সেটা রাজু ভাস্কর্যে হবে সমাবেশটা। আপনারা বিভিন্ন চাকরির গ্রুপগুলোতে এবং বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন, একটু নিজ দায়িত্বে পোস্ট করে দিবেন। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে বলতেছে আন্দোলনের দরকার নেই বা সমাবেশের দরকার নেই, সমন্বয়কদের সাথে কথা বলি, উপদেষ্টাদের সাথে কথা বলি। সবচাইতে বাস্তবতা হচ্ছে, চরম সত্যি কথা হচ্ছে, মানে আন্দোলনের কোনো বিকল্প নেই, আপনার মাঠে আসার কোনো বিকল্প নেই। এবং সর্বোচ্চ উপস্থিতি যদি আপনি দেখাতে পারেন, সর্বোচ্চ মানুষের যদি চাওয়া হয়ে থাকে 35 বা বয়স বৃদ্ধি,
তাহলেই কিন্তু এই দাবিটা বাস্তবায়ন হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ মানে সত্যি কথা হচ্ছে যে আপনার নিড, আপনার চাওয়া, এটা আপনি যদি নিজে ব্যক্ত না করেন, আপনার সমস্যাটা যদি আপনি নিজে তুলে না ধরেন, কেউ কিন্তু আপনার মুখে এসে কিন্তু মানে খাবার তুলে দিবে না। আপনাকে কান্না করতে হবে, তখন তো মানুষ বুঝবে যে আপনার ক্ষুধা লেগেছে বা আপনার খাবার প্রয়োজন। কেউ কিন্তু এমনি এমনি কিন্তু আপনার মুখে কিন্তু এসে তুলে দিবে না। তো সুতরাং যেখানে পুরো দেশ সংস্কার হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে এই যৌক্তিক একটা দাবি, যৌক্তিক একটা চাওয়া, এই জিনিসটা কেন পূরণ হবে না, এই জিনিসটা কেন হচ্ছে না এতদিন ধরে, এই জিনিসটা নিয়ে আপনাদেরকে আসলে মানে আমাদের সবাইকে আসলে এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলতে হবে এবং কথা বলতে হবে। দেখুন, বিগত সময়গুলোতে যখন একটা কী রকমের একটা মানে হাস্যকর একটা ছেলে খেলা হইলো আমাদের সাথে, যে করোনাকালীন টাইমে তো অলরেডি যাদের 28 বছর ছিল আমাদের, তাদের তো বয়স আমরা তো ওভাবে পাই নাই। বয়সের যে একটা ছাড় দিয়েছে, এই বয়সের ছাড় দেওয়ার কারণে কিন্তু চরম বৈষম্য শিকার হয়েছি আমরা, যাদের 28-29 বছর বয়স ছিল। আমরা তো কোনো বয়সের ছাড়ের সুবিধা পাই নাই। প্লাস পরীক্ষাগুলো একদিনে কতগুলো পরীক্ষা নিচ্ছে, একদিনে সর্বোচ্চ রেকর্ড আছে 18টা পরীক্ষা। তো আপনি টাকা দিয়ে পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন, আপনার সংবিধান আপনাকে সেই অধিকার দিচ্ছে যে আপনি পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু অথচ সময় মানে একদিনে এতগুলো পরীক্ষা হওয়ার কারণে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারছেন না। তো এইগুলো নিয়ে কি আপনি বলবেন না কথা? এগুলো নিয়ে যদি আপনি কথা না বলেন, আওয়াজ না তোলেন, চুপ করে থাকেন, তাহলে তো হলো না। কারণ দেখুন, একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখুন যে আপনার কষ্টে অর্জিত, আপনার মানে মেধা শ্রম দিয়ে অর্জন করা যে আপনার ডিগ্রি, আপনার সার্টিফিকেট, এগুলো একটা টাইম পর, একটা সার্টেন টাইম পর এগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এগুলো আপনি আর শুধুমাত্র একটা কাগজ ছাড়া আর কিছুই না, এটা আপনি কোনো কাজেই ব্যবহার করতে পারবেন না, না সরকারি চাকরি, না বেসরকারি চাকরি, না কোনো জায়গায়। মানে 30 পার হয়ে গেলে আপনাকে বলে দিচ্ছে আপনি এতদিন ধরে কি করছেন, তার মানে আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো এক্সপিরিয়েন্সও নাই, আপনার কোনো কিছু নাই, আপনি কোনো জায়গায় আপনাকে ব্যবহার করা যাচ্ছে না, মানে সব জায়গায় আপনি ইনভ্যালিড। আর উদ্যোক্তা হওয়ার কথা বলে, উদ্যোক্তা হব নাকি চাকরি করব, নাকি আমি আমার কি প্রফেশনে যাব, এটা তো আমার চয়েস, এটা আমি ডিসাইড করব, এটা আমাকে তো রাষ্ট্র বেঁধে দিবে না। রাষ্ট্র আমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে, রাষ্ট্র আমাকে চয়েস করার ক্ষমতা দিবে যে আমি কোথায় যাব, সেটা রাষ্ট্র আমাকে বেঁধে দিতে পারে না। রাষ্ট্র আমাকে কেন বলে দিবে যে তুমি উদ্যোক্তা হও, এটা তো আমি চুজ করব। আর কে উদ্যোক্তা হবে, কে কী হবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা। আমি যদি উদ্যোক্তাই হব, তাহলে তো আমার এত টাকা পয়সা খরচ করে, মেধা খরচ করে মাস্টার্স পাস করার, মাস্টার ডিগ্রি অর্জন করার তো আমার দরকার নাই। আমি কী করব, সেটা তো আমার নিজের চয়েস। তো যাই হোক, এগুলো আসলে অনেক বলেছি, এগুলো অনেক বকবক করছি একই বিষয় নিয়ে, 35-এর যৌক্তিকতা নিয়ে আসলে লম্বা লেকচার দেওয়া যাবে। এখন আমার মাথায় এই 35-এর যৌক্তিকতা নিয়ে এত লেকচার আমার মাথায় এখন নাই, কাজ করতেছে না। তো সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, যৌক্তিকতা হচ্ছে যে বয়স বৃদ্ধিটা, মানে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বয়স বৃদ্ধিটা আমরা চাই। আমরা একটা প্রজন্ম, মানে 16 বছর যাবত যদি বলে থাকি, 16 বছর যাবত আমরা একটা প্রজন্ম এই ঘুষ দুর্নীতি, এই ঘুষের কারণে যারা মেধাবী স্টুডেন্ট তারা চাকরি পায় নাই। আর প্রশ্নপত্র ফাঁসের যে দুর্নীতিটা হয়েছে, এটা তো সবার সম্মুখে, প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি হয়, ঘুষ দুর্নীতি হয়। তারপরে হচ্ছে আপনার তদবির হয়, বিভিন্ন যাদের মামা চাচা আছে, আমলা আছে, তাদের তদবিরের মাধ্যমে চাকরি বাকরি হয়। তো যাদের কোনো ধরনের, যাদের এরপরে ছিল কোটার একটা ভেজাল। তো এই সকল কিছুতে কারণে যারা সাধারণ স্টুডেন্ট আছি তারা কিন্তু চাকরি পাচ্ছি না। আবার দেখা গেছে যে বয়সটাও থেমে থাকছে না, বয়সটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আবার অনেকে দেখেন, আমরা যারা মেয়েরা আছি, আমাদের অনার্স পড়তে পড়তেই কিন্তু অধিকাংশ মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। তো একটা ফ্যামিলি যখন যায়, একটা নতুন একটা ফ্যামিলিতে গেলে অবশ্যই কিন্তু তাদেরকে ম্যানেজ করে চাকরি পড়াশোনা করা, তারপরে চাকরি পরীক্ষায় বসা, এটা কিন্তু একটা মানে অনেক টাফ জব। দেখা গেছে এরকম করতে করতে আমার যদি মনে হয় কখনো যে আমার একটা সার্টেন টাইম পর সংসার সামলানোর পরে আমার কখনো মনে হচ্ছে যে আমি চাকরি করব, আমার 30 পার হয়ে গেছে, কিন্তু আমার যোগ্যতা আছে, মেধা আছে, কিন্তু এই 30 পার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আমার সার্টিফিকেটটা কাজে লাগাতে পারছি না, আমি চাকরি করতে পারছি না। তো এই ধরনের চরম বৈষম্যতা থেকে আমরা মুক্তি চাই। আমরা সাধারণ যারা বেকার সমাজ আছি, সাধারণ যারা বৈষম্যের শিকার হয়েছে, সাধারণ শিক্ষার্থী, আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমাদের একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দয়া করে
কেউ আর ঘরে বসে থাকবেন না, নিজে আসবেন। এবং যাদের মানে এতটুকু একটু মানবিকতা আছে বা এতটুকু যাদের একটু মানে বুঝ ক্ষমতা আছে যে আসলে কোটা সংস্কার যেরকম দরকার ছিল, এই বয়স বৃদ্ধিটাও এই বর্তমান সময়ে দরকার এবং অতি দ্রুত দরকার, তারা দয়া করে আপনারা আগামীকালকে সমাবেশে অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর অনেক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। আসলে আমি প্রিপারেশন ছাড়াই আজকে লাইভে চলে আসছি, কারণ দেখলাম যে স্থান পরিবর্তন হয়েছে এবং এটা সবাইকে আসলে জানানোটা জরুরি। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু আসলে বয়স বৃদ্ধি হবে কি না। বয়স বৃদ্ধি হবে কি না এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটা চাচ্ছেন এবং আপনার এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিসটা কি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা ইন্ডিভিজুয়ালি সবাই আসতে হবে, এমন না যে উনি গেছে আমি না গেলেও চলবে, এরকম না। সবাই আপনারা আসেন সমাবেশে, ইনশাল্লাহ বয়স বৃদ্ধিটা খুব বেশি দূরে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।